হ্যালো ব্রুয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 7 অর্থাৎ পৃথিবী ও মহাকর্ষ এই চ্যাপ্টারটা শিখতে চলেছি। অষ্টম শ্রেণী তোমরা যাদের সামনে হচ্ছে পরীক্ষা, তোমাদের এই চ্যাপ্টারটা একটা রিভিশন দিতে চাচ্ছ বা এই চ্যাপ্টারটা তুমি একদম কোনো কিছুই পড়ো নাই, ঠিক আছে? কোনো ভয়ের কোনো কারণ নাই, আমি আছি। আজকে তোমাকে পৃথিবী ও মহাকর্ষ এই চ্যাপ্টারটা এমনভাবে পড়াবো যাতে তোমরা সামনে যারা হচ্ছে সায়েন্স নিয়ে পড়বা, তোমাদেরও যাতে এই চ্যাপ্টারটা আর পড়তে না হয়, ঠিক আছে? ওকে, চলো কথা না আবার আজকে ক্লাসটা শুরু করছি। আজকে ক্লাসটা করার শুরুতেই তোমাকে আমি একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে এই ক্লাসটা করার আগে তুমি নোট করে ফেলতে হবে। আমি যে টপিকগুলো পড়াবো, তুমি এই টপিকগুলোর সাথে সাথে তোমাকে কী করে ফেলতে হবে বলো তো? নোট করে ফেলতে হবে। চলো কথা না বাড়ে তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, অষ্টম শ্রেণী যেহেতু তোমরা হয়তো আমার ক্লাসগুলো আগে কখনো করো নাই, বাট আমি হচ্ছে নবম এবং দশম শ্রেণী সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদেরকে পড়াই, ঠিক আছে? আমি যখন একটা চ্যাপ্টার পড়াই তখন ওই একটা চ্যাপ্টার থেকে খুঁটিনাটি বিষয়, দ্যাটস মিন ওই চ্যাপ্টারটা থেকে তোমাকে যে যে বিষয়গুলো আগে জানতে হবে, আমি সেই সব বিষয়গুলো কী বলি তো আগে একটু তোমাদের দেখাই, ঠিক আছে? ঠিক তেমনিও তোমার এই মহাকর্ষ পৃথিবী এই চ্যাপ্টার যেটা আছে এটা থেকে তোমাকে কী কী জানতে হবে বা কী কী তুমি জানবে, ঠিক আছে? প্রথমত হচ্ছে তুমি মহাকর্ষ সম্পর্কে জানতে পারবা, ঠিক আছে? তারপর জানতে পারবে হচ্ছে অভিকর্ষ, এই চ্যাপ্টারটা সম্পর্কে এই টপিকটার সম্পর্কে জানতে পারবে। তারপর জানতে পারবে হচ্ছে নিউটনের সূত্র। তারপর জানতে পারবে হচ্ছে তুমি অভিকর্ষ ত্বরণ এই টপিকটা সম্পর্কে জানতে পারবা। তারপর জানতে পারবে হচ্ছে বর ও ওজনের সম্পর্কে জানতে পারবা। তারপর হচ্ছে লিফটের কিছু ধারণা কনসেপ্ট জানতে পারবা। টোটাল এই 6টা কনসেপ্ট তুমি জানতে পারবা সুন্দর করে। তুমি যখন এই ক্লাসটা শুরু করবা, সুন্দর করে তুমি কী করে ফেলবে? নোট করে ফেলবে। নোট করা কিন্তু মাস্ট চাই, ঠিক আছে? ওকে, ফাইন। তাহলে চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করছি। প্রথমে যে টপিকটা সম্পর্কে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ, ঠিক আছে? খুবই মজার একটা চ্যাপ্টার, যদিও খুবই মজার একটা চ্যাপ্টার। কনসেপ্ট একটু ভালো করে ক্লিয়ার করলে তুমি এই চ্যাপ্টারটা থেকেও যে ধরনের ম্যাথ আসুক তুমি ইজিলি করে ফেলতে পারবা। ওকে, আচ্ছা, আমরা পৃথিবী চিনি, পাশে দেখতে পাচ্ছ, ঠিক আছে? পাশে কি বলতো, পাশেই দেখতে পাচ্ছি পৃথিবীটা, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন আসে সেটা হচ্ছে মহাকর্ষ বুঝি না, ঠিক আছে? তোমাদের সময় আমিও যখন এই চ্যাপ্টারটা পড়তাম কীভাবে মনে রাখতাম একটু একটু জাস্ট খেয়াল করো। সো আমিও লিখে রাখতাম সেটা হচ্ছে মহাকর্ষ। মহাকর্ষ এই টপিকটা লিখতাম, তাই না? এখন মহাকর্ষ তোমাদের বইতে যেভাবে ডেফিনেশন দিয়েছে সেটা হচ্ছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা কি বলি বলো তো? মহাকর্ষ বল বলে থাকি বা মহাকর্ষ আকর্ষণ বলে থাকি। কি বলছি? মহাবিশ্বের। এখানে লিখে রাখছি, এই যে এই টপিকটা পড়বো, লিখো সেটা হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বের এই কথাটা কিন্তু থাকবে। এখন তুমি তো জানো যে মহাবিশ্বের মধ্যে কী কী আছে। মহাবিশ্বের মধ্যে তোমার রয়েছে সেটা হচ্ছে সূর্য রয়েছে, তাই না? সূর্য রয়েছে, তারপরে আমাদের পৃথিবী রয়েছে, মঙ্গল গ্রহ রয়েছে, শনি গ্রহ রয়েছে, আরও অনেক গ্রহ রয়েছে। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে আমরা কি বলি বলতো? মহাকর্ষ বল বলি। তোমাকে আমি উদাহরণস্বরূপ এখানে বোঝানোর জন্য পাশে দেখো সূর্য, তাই না? এটাও একটা মহাবিশ্বের কি বলতো? একটি অংশ। পৃথিবী কিন্তু কি বলতো? মহাবিশ্বের একটি অংশ। আমাদের যে উপগ্রহ চাঁদ, এটাও কিন্তু মহাবিশ্বের কি বলতো? উৎস। অর্থাৎ একটু দেখো পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ আছে, এই যে সূর্যকে প্রদক্ষিণ করে কে ঘুরতেছে বলতো? পৃথিবী ঘুরতেছে। তার মানে পৃথিবী সূর্যকে একটা বল দিয়ে টানতেছে, সূর্য পৃথিবীকে একটা বল দিয়ে টানতেছে। তাদের মধ্যে যে বল কাজ করে সেটাকে কি বলে বলো তো? সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। আচ্ছা, আমি আবারও বলতেছি বুঝিয়ে। যখন পৃথিবী মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে, সেটা হতে পারে সূর্যও হতে পারে বা আরেকটি বস্তু সেটা পৃথিবীও হতে পারে, ঠিক আছে? পৃথিবীও হতে পারে আর অথবা সূর্যের সাথে তোমার মঙ্গল গ্রহ হতে পারে। সো এই দুটির মধ্যে যখন একে অপরকে একটা টান বলে কাজ করবে বা একে অপরকে যখন টেনে রাখবে, এই যে টানা, ঠিক আছে? এই যে যদিও বা পৃথিবী সৌরজগতের এখনও যে কক্ষপথ আমরা অনুমান করি, ঠিক আছে? অনুমান করি, এগুলো কিন্তু এখনও আবিষ্কৃত হয় নাই। অনুমান করে মানে এত দূরত্বে বা সূর্য থেকে এত দূরত্বে পৃথিবী ঘুরে বা সূর্য থেকে এত দূরত্বে
মঙ্গল গ্রহ আছে, এই একটা অনুমান করা হয় আর কি, এখন কিন্তু প্রমাণিত হয় নাই, ঠিক আছে। সো সূর্য এবং পৃথিবী বা মঙ্গল গ্রহ, সো একে অপরের যখন দুটি গ্রহের মধ্যে যখন যে কোনো একটা বল দিয়ে আকর্ষণ করেছে, তখন আমরা তাকে কি বলি বলতো? মহাকর্ষ বল বলে থাকি, ঠিক আছে। সো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে আমরা কি বলি বলতো? মহাকর্ষ বল বলে থাকি, ঠিক আছে। সো আশা করছি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। সো ক্লিয়ার হলে ওকে, চলো আমরা নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্টটা হচ্ছে নিউটনের মহাকর্ষ ও মহাকর্ষ বল। খুবই মজার আরও একটি কনসেপ্ট। আচ্ছা, নিউটনের মহাকর্ষ জানার আগে নিউটনের যে তিনটা সূত্র আছে এটা তোমাকে জানতে হবে। সেটা কি কি জানো? আচ্ছা, যখন প্রথম সূত্র বলছে নিউটনের তিনটা সূত্র, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এখন ফার্স্ট ল কি বলছে? ফার্স্ট ল বলছে যে কোন একটা স্থির বস্তু ও যেভাবে আছে ও চিরকাল সেভাবে থাকতে চাইবে যদি আমি তাকে বাহির থেকে বল প্রয়োগ না করি। বুঝতে পারলা? নিউটনের ফার্স্ট ল কি বলছে? নিউটনের ফার্স্ট ল বলতেছে কোন একটা স্থির বস্তু যেভাবে আছে ও সেভাবে থাকতে চায়, ওর যে প্রবণতা সেইভাবে থাকবে যদি যদি না আমি তাকে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করি, ঠিক আছে। অর্থাৎ সোজা কথা সেটা হচ্ছে জড়তা কাজ করে। কি বলতো? জড়তা কাজ করে। এখন নিউটনের দ্বিতীয় সূত্র সেটা হচ্ছে বল, কি বলতো? বলের ডেফিনেশন সংজ্ঞা দেয়। যেমনটা কি, যে কোন একটা বস্তুর ভরবেগের, ঠিক আছে, কি বলতো? ভরবেগের পরিবর্তন হার এবং বল যদি ক্রিয়া করে সেদিকে কি কি ভরবেগ কি করব? ক্রিয়া করে। আস্তে আস্তে বোঝাবো। এখন তৃতীয় সেই যে সূত্র সেটা হচ্ছে যে প্রত্যেক বস্তুর সমান ক্রিয়া প্রতিক্রিয়া কি তাকে বলতো? কাজ করে। এখন এফ ইকুয়াল মাইনাস এফ, এটার সংজ্ঞাটা কীরকম? মনে করো তুমি দেওয়ালে একটা বস্তু বল মানে নিক্ষেপ করেছো, অবশ্যই সেই বলটা দেওয়ালে ধাক্কা খেয়ে এই বলটা আবার কিন্তু তোমার কাছে ফিরে আসবে। তো তুমি যে বলে ফোর্স করেছো সেই বলে কিন্তু তোমার কাছে ফিরে আসতেছে। অর্থাৎ এটাই যে প্রত্যেকটা বস্তুর সমান ক্রিয়া প্রতিক্রিয়া কি আছে। ওকে, সো আমরা নিউটনের তিনটা সূত্র জানতে পেরেছি। এখন আসো মহাকর্ষ বল। তোমাদের বইতে সুন্দর করে একটা সংজ্ঞা দেওয়া আছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে কী করে বলতো? আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক, এটাই বলছে। আচ্ছা, এখানে যে দুটো আমি শব্দ উল্লেখ করেছি, যে সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক, এই কনসেপ্টটা জানার আগে চলো আমরা আগে ওই দুটা শব্দ আগে একটু জেনে ফেলি, ঠিক আছে। আচ্ছা, প্রথম কি ছিল? সেটা হচ্ছে সমানুপাতিক ছিল, তাই। আচ্ছা, একটু লিখি। তো এই কনসেপ্টটা আজকে জানার পর আমি তোমাকে মেকশিওর করতে পারি তুমি আর কোথাও পড়তে হবে না, ইজিলি এভাবে বোঝাবো। তুমি যদি আগে যদি না বুঝে থাকো আর কি। সমানুপাতিক, ঠিক আছে, ওকে ফাইন। সমানুপাতিক, আরেকটা হচ্ছে ব্যস্তানুপাতিক। এবং দেখবে এই দুটো কনসেপ্ট যখন বুঝবা তোমার সূত্রও কিন্তু ইজিলি বুঝে ফেলতে পারবা, ঠিক আছে। আচ্ছা, সমানুপাতিক কি? সমানুপাতিক, এখানে আমরা সমান কথাটা পাই কিনা বলো তো? মনে করো এখানে আমি চলক হিসেবে ব্যবহার করব, সেটা হচ্ছে এ ব্যবহার করব এবং বি ব্যবহার করব চলক হিসাবে। এখন মনে করো সো এ সমানুপাতিক বি, তখন আমরা কীভাবে প্রকাশ করবো? যে এ সমানুপাতিক বি এইভাবে প্রকাশ করব, ঠিক আছে। এ সমানুপাতিক কী বলো তো? বিটা আমরা এইভাবে প্রকাশ করব। তাহলে ব্যস্তানুপাতিকটা কি? আস্তে আস্তে তোমাকে আগে দেখাই। ব্যস্তানুপাতিকটা হচ্ছে ধরো বি, সরি এটা বি হবে। সো এ সমান 1/b। এবার একটু আসি কনসেপ্টে। যখন ধরো এর ভ্যালু মান যখন 10 হবে, তখন কিন্তু বিও কি বলতো? সমান হারে বাড়বে, সেও কি হবে বলতো? 10 হবে। কেন? সমানুপাতিকে আছে। আমরা বিভিন্ন সূত্র পড়েছিলাম কিনা? যেমন এই যে আমরা এফ ইকুয়াল, আমরা এম এ এখন পড়বো। তার মানে এখানে দেখো এফটা কখন সমান হবে? যখন এফ ইন্টু এ, এই ভ্যালুটার মান সমান হবে। তার মানে এটাই সমানুপাতিক। অর্থাৎ যখন আমার বাম পাশের মানটার ভ্যালুটা যখন যে হারে বাড়বে, ঠিক আমার ডান পাশেও সেই হারে বাড়বে। দুটাই কিন্তু ইকুয়াল থাকবে।
ঠিক আছে? যদিও বা এই সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়েও ধ্রুবক রাশি বসে। এই কনসেপ্ট আমরা আস্তে আস্তে আরও একটু পরে জানবো। কিন্তু আপাতত এটা বুঝতে পারছো কিনা যে সমানুপাতিক যখন আমার যে এর ভ্যালুটা অর্থাৎ বাম পাশে যে ভ্যালু থাকবে আমার বাম পাশে সেই হারে বাড়তে থাকবে অর্থাৎ সমান হবে আর কি। এখন দেখো, এখন এই ব্যস্তানুপাতটা কি, যখন ধরো এর ভ্যালু বাড়বে তখন বি এর ভ্যালু কমবে এই হারে, এটা কিন্তু বুঝতে হবে। যখন আবার এর ভ্যালু কমবে তখন কিন্তু বি এর ভ্যালু কি বলতো বাড়বে। আমরা কনসেপ্ট আস্তে আস্তে একটু চলার চেষ্টা করবো। আশা করছি এই কনসেপ্ট দুটো একটু করে হলেও বোঝাতে পেরেছি আমি। আচ্ছা, বুঝতে পারলে চলো আবার তোমাদের বইতে যে সুন্দর করে সংজ্ঞাটা দিয়েছে একটু করে আমরা ব্যাখ্যা করি। যে মহাবিশ্বের, ঠিক আছে, একটু মুছে ফেলি। যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা কিন্তু একে অপরের নিজে থেকে আকর্ষণ করে। সেই জন্য আমরা এখানে দুটি বস্তু দেখব। কি বলতো, দুটি বস্তু দেখব। ওকে, আচ্ছা ফাইন, একটু যারা এঁকে ফেলি। আমি চাইলে স্লাইডগুলো নিজে রাখতে পারতাম কিন্তু করি না, সেটা হচ্ছে যাতে তোমাদেরকে বোঝাতে পারি এই জন্য। আচ্ছা ওকে, সো এখানে আমরা মহাবিশ্বে দুটি বস্তু কণা নিয়েছি, একটা হচ্ছে এম ওয়ান এবং আরটা কি বলতো M2। সো এদের মধ্যে কি হচ্ছে বলতো, নিজেদের মধ্যে আকর্ষণ করছে। কি করছে বলতো, আকর্ষণ করছে। এখন এই আকর্ষণ বলটা কি, এই আকর্ষণ বলটাই হচ্ছে মহাকর্ষ বল। কি বল বলতো, মহাকর্ষ বল। অর্থাৎ এই যে মহাবিশ্বের দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করছে, কোন বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কিন্তু একে অপরকে আকর্ষণ করছে। আমরা এখনো কি বলতো মহাকর্ষ কনসেপ্টে আছি, ঠিক আছে? তাহলে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বল দ্বারা কি হচ্ছে, আকর্ষণ হচ্ছে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক। এই আকর্ষণ লিখতেছে এবার, এই আকর্ষণের বলের মান বস্তু কণা সেটা কি M1 এবং M2, সো গুণফলের সমানুপাতিক। এই যে সমানুপাতের চিহ্নটা দিলাম, এটুকু বুঝছো? যে কি বলছে, এই আকর্ষণ বলের মান অর্থাৎ মহাকর্ষ বলের মান বস্তু কণাদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক। বরের গুণফলের, এই যে বর গুণফলের সমানুপাতিক দিয়েছি। এবং এদের দূরত্ব হচ্ছে আর, কি বলতো, আর, মানে আর দূরত্বে এরা কি বলতো এরা আছে। এটা আর কেন হলো, কারণ হচ্ছে এই যে তোমাদের এখন দেখালাম, এই কনসেপ্টটা তোমাদের একটু দেখালাম, কারণ এটা হচ্ছে একটা সার্কেলের মতো ধরতে হয়, সার্কেলের মতো ধরা যায়। সো সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্সটাকে আমরা ব্যাসার্ধ আর হিসেবে কাউন্ট করা হয়। বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা আর ধরে নিলাম আর কি। ওকে ফাইন, আর দূরত্বে আছে। কি বলছে, দূরত্বের কি, বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এই ভ্যালুটা আসলে দূরত্বের বর্গের, এটাকে বর্গ বলে, তো বর্গের ব্যস্তানুপাতিক। এই কনসেপ্টটা আসো। এখন তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে না যে F=G M1 M2 ডিভাইডেড বাই R²। এবার দেখো আমি কি বলছিলাম, বলছিলাম একটু দেখো, যখন সমানুপাতিক চিহ্নটা থাকবে যখন সমানুপাতিক চিহ্নটা থাকবে তখন কিন্তু একটা ধ্রুবক রাশি আসবে। কি রাশি আসবে বলো তো, ধ্রুবক রাশি আসবে। সো F= জিটা হচ্ছে সেই ধ্রুব রাশি, যেটা কি সেই ধ্রুব রাশি, এটাকে মহাকর্ষ ধ্রুবক বলা হয়। এটাকে ডিএসকে দিয়ে প্রকাশ করি। আচ্ছা বুঝতে পারছো এই জিটা কেন আসলে, জিটা হচ্ছে এখানে যে সমানুপাতিক জি উঠে গেছে, যে সমানুপাতিক জন্য আমরা এইখানে জিটা ভ্যালুটা আমরা এনেছি। কেন, কারণ যখন আমি সমান চিহ্ন বসিয়েছি, সমান চিহ্নের সমানুপাতিক যখন উঠে ফেলবো, হ্যাঁ, তখন এটাকে আমাকে কেন একটা ধ্রুবক রাশি বসাতে হবে। এখানে জিটা হচ্ছে ধ্রুবক রাশি। এটা তুমি পৃথিবীর যেখানে নিয়ে যাও না কেন বা মহাবিশ্বের যে প্রান্তে নিয়ে যাও না কেন, জি এর ভ্যালুটা কমবে না। এবার চলো আমরা এই যে কিছু লিখছি, আমরা জি এর ভ্যালুটা সম্পর্কে জানার চেষ্টা করি। এখন জিটা কি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, ঠিক আছে? এখন জি এর ভ্যালুটা কি, জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে মহাকর্ষীয় কি বলতো ধ্রুবকের মান। ঠিক আছে, এবার চলো
তোমাদের আরও জানা আছে কি না? যেমন পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি। তো লিখে ফেলি যে পৃথিবীর ভর, কেউ যদি জিজ্ঞেস করে যে 5.98, এগুলো কিন্তু আমাদের লাগবে, এখন আমরা প্রমাণ করব যদিও বা সেই জন্য 24 কেজি। তাহলে পৃথিবীর দূরত্ব কত? যে ব্যাসার্ধ আর কি, সো 6.37 ইন্টু 10 কত 6 মিটার। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের লাগবে। ওকে ফাইন। সো আশা করছি আমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছি যে নিউটনের মহাকর্ষ এবং মহাকর্ষ বল, এই কনসেপ্ট আমরা ক্লিয়ার করতে পেরেছি। ওকে ফাইন, আশা করছি আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি, আমি অল্প সময় বুঝাচ্ছি আর কি। আচ্ছা, এবার চলো আমরা নেক্সট কনসেপ্ট সেটা সম্পর্কে যাই, সেটা হচ্ছে অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ। আরও একটি মজার কনসেপ্ট এটা, যদি তুমি বুঝতে পারো আর কি। ঠিক আছে, যদি তুমি কি বলো তো বুঝতে পারো। ওকে ফাইন। এখন অভিকর্ষ কি? অভিকর্ষ বা অভিকর্ষজ ত্বরণ কি? এখন অভিকর্ষ কাকে বলে? অভিকর্ষ কাকে বলে? পৃথিবী, আমি কীভাবে মনে রাখতাম দেখো, পৃথিবী অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর সাথে যদি কোনো বস্তু হয়, পৃথিবীর সাথে কি বলতো, কোনো যে বস্তু যদি, যে আকর্ষণ পৃথিবী এবং যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে অভিকর্ষ ত্বরণ বলে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে মহাকর্ষ বলটা কখন কোথায় কাজ করবে? পৃথিবীর বাহিরে। তাহলে অভিকর্ষ বলটা কোথায় কাজ করবে? অভিকর্ষ বলটা কাজ করে হচ্ছে পৃথিবীর ভেতরে। বুঝতে পারছো? অভিকর্ষ বলটা কোথায় কাজ করে? এই যে পৃথিবীর ভেতরে। তাহলে আবার সংখ্যাটা বলি, যে পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে কি বলে বলো তো? মহাকর্ষ বল বলে। এবার দেখো, পৃথিবী এবং যে কোনো বস্তু, এই যে আমরা সেটা হচ্ছে সূর্য এবং পৃথিবী। ঠিক আছে, সূর্য এবং পৃথিবী, এটার মধ্যে কি আকর্ষণ বল? এটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল। তাহলে পৃথিবী আর যদি হয় তুমি, হ্যাঁ, পৃথিবী এবং যদি তুমি হও, তাহলে কি বলতো? অভিকর্ষ। কি বলতো? অভিকর্ষ বল। ঠিক আছে, মনে থাকবে। তো পৃথিবীর সাথে যদি তোমার গাড়িও হয়, বাড়িও হয়, গাছপালা হয়, ওটা কিন্তু অভিকর্ষ বলে থাকবে। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি আমি। সো অভিকর্ষ কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো অভিকর্ষ ত্বরণ। কি বলতো? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ তোমাকে জানার আগে, তোমাকে একটা শব্দের সাথে জানার আগে তোমাকে এই কনসেপ্টগুলো কিন্তু লিখে রাখতে বলছিলাম, এই যে এই কনসেপ্টগুলো। হ্যাঁ, ফাইন, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা ফাইন, এবার চলো আমরা অভিকর্ষ ত্বরণটা সম্পর্কে জানি। অভিকর্ষ ত্বরণটা, এখন অভিকর্ষ ত্বরণ কাকে বলে এটা কিন্তু জানতে হবে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে জানতে হবে। এখন দেখো, যে আমরা জানি যে তুমি যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করবা, অবশ্যই সেখানে বস্তুর কিসের পরিবর্তন? অবশ্যই বস্তুর বেগের পরিবর্তন হবে। এটা মাথায় রাখতে হবে, যেখানে বস্তুর ভরবেগের পরিবর্তন হয় ওইখানে কিন্তু ত্বরণ কাজ করে। ওইখানে কি কাজ করে? ত্বরণ কাজ করে। ঠিক আছে, তো ত্বরণটার ডেফিনেশনটা এইভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে, আমি একটু মুছে ফেলি এটা, যে এইভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে যে যখন আমরা এফ ইকুয়াল এম এ, ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ। এখন ত্বরণ কাকে বলে? ত্বরণ কাকে বলেছে? সেটা হচ্ছে বেগের পরিবর্তন, শেষ বেগ মাইনাস আদি বেগ, বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। বেগের পরিবর্তনের হারকে, উপরে কিন্তু বেগের পরিবর্তন হয়েছে, তো বেগের পরিবর্তন হার মানে হচ্ছে সময় দ্বারা ভাগ করা হয়। সময় দ্বারা কী করা হয় বলতো? ভাগ করা হয়। তখন এটা ত্বরণ হয়। এটা কিন্তু একদম সরল রৈখিক বরাবর যদি কাজ করে আর কি, হ্যাঁ, বল প্রয়োগ করা এই ক্ষেত্রে। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে একটু জাস্ট খেয়াল করো, তা ত্বরণটা কোথায় কাজ করে? ত্বরণটা কাজ করে তোমার ভূপৃষ্ঠের কাজ করে। তাহলে অভিকর্ষ ত্বরণ এটা কোথায় কাজ করে? যখন অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগের বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তোমার এই যে ত্বরণটা, এটা কাজ করবে কোথায়? তোমার ভূপৃষ্ঠে। আবার এফ ইকুয়াল এম জি, এইটা জিটা কোথায় কাজ করবে? অভিকর্ষ ত্বরণকে কিন্তু জি দ্বারা প্রকাশ করা হয়, এটা কিন্তু মাথায় রাখবে। সো জি দ্বারা কী করা হয়? প্রকাশ করা হয়। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা অভিকর্ষ ত্বরণ বলি। ওকে, সো আশা করি আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, জি এর একক হচ্ছে আর কি, এটা কিন্তু লাগবে, এগুলো কিন্তু লাগবে। ওকে ফাইন,
এবার চলো আমরা জি এর ভ্যালুটা প্রমাণ করব। তোমাদের বইতে সুন্দর করে কিন্তু লেখা আছে যে কি একটু লেখা আছে, সেটা হচ্ছে এই যে জি ইকুয়াল 9.8, তাই না? 9 কত 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এটা আমরা তোমাকে প্রমাণ করে দেখাই, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা সূত্র পেয়েছিলাম কিনা, সেই সূত্রটা কি, সেটা হচ্ছে যে এফ ইকুয়াল জি এম ওয়ান এবং কি বলতো এম টু এবং ডি স্কোয়ার পেয়েছিলাম। আচ্ছা, এখন এই সূত্রটাকে আমরা কি পেয়েছি, যে এফ ইকুয়াল কি বলতো এম জি পেয়েছিলাম কিনা? পেয়েছি, অবশ্যই পেয়েছি। তাহলে এখান থেকে চলো যে এইটা হচ্ছে কি বলতো, যদি এটা জি এম হবে, এটা বড় হাতের হবে। আচ্ছা, একটু দেখাই। সো আমরা এই ভ্যালুটা আমরা এখানে বসাই, যে এম জি ডিভাইড ইকুয়াল জি এম ডি কি বলতো ডি স্কোয়ার। এটা এটা মাথায় রাখতে হবে। আমরা এখন জি এর ভ্যালুটা, এখন এই যে তোমার ছোটো হাতের এম চলে যাচ্ছে, তো জি ইকুয়াল কি আসছে বলতো, জি স্কোয়ার আসছে জি এম ডিভাইড বাই কি বলতো জি স্কোয়ার। তো তুমি তো জানো যে জি এর ভ্যালু এখানে বসাও, যে 6.67, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ইন্টু 10 ইনভার্স 11 নিউটন স্কোয়ার এবং কেজি স্কোয়ার, ঠিক আছে? তারপরে এম এর ভ্যালু, পৃথিবীর ভর কত, পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10 ইনভার্স 24 কি বলতো কেজি, তাই না? এবং দূরত্ব কত পেয়েছিলাম, দূরত্ব পেয়েছিলাম সেটা হচ্ছে 6.37 ইন্টু 10 ইনভার্স কত 6 মিটার। তুমি যদি এই ভ্যালুগুলো এখানে বসাও, তাহলে তুমি কিন্তু ইজিলিতে পেয়ে যাবে, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি এই ভ্যালুগুলা, সো এই ভ্যালুগুলা এই মানগুলোতে একটু বসানোর চেষ্টা করবা, সো ইজিলিতে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো আশা করছি আমরা জি এর ভ্যালুটাও বুঝতে পেরেছি, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, সো এই কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। ওকে, সব কিছু একটু ওকে আছে কিনা একটু চেক করে দেখি। ওকে, সব কিছু ওকে আছে। আচ্ছা, তার মানে আমরা অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ, আমরা এই দুটো কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি, তাই তো? ওকে, ফাইন। আচ্ছা, সো এটা জানার আগে তোমাকে আমি এই স্লাইডটা একটু নিয়ে আসি আগে। ওকে, ফাইন। আচ্ছা, এবার চলো, তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের সাথে পরিচিত হয়েছি। ওকে, তো এখন অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন রকম হয়, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ কি বলতো, বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। এখন বলতে পারো যে বাংলাদেশের অভিকর্ষ ত্বরণ আর আমেরিকার অভিকর্ষ ত্বরণ কি ভিন্ন হয়? আরে না, তুমি বুঝতে ভুল করেছো। বাংলাদেশ, আমেরিকা, তুমি যে কোনো জায়গা, তুমি যে কোনো দেশের নামে বলো না কেন, সেই ক্ষেত্রে জি এর মান কিন্তু একটাই থাকবে। তখন কি জি এর ভ্যালু থাকবে, সেটা হচ্ছে 9.8, এই ভ্যালুটাই কিন্তু থাকবে। তাহলে কোথায় চেঞ্জ হবে, কোথায় চেঞ্জ হবে এটাই দেখাবো তোমাকে আমি। একটু জাস্ট খেয়াল করো, একটু চিত্র আঁকিনি। ওকে, এই দুইটাই বোঝাই। এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো কেন্দ্র, বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি কেন্দ্র এবং এটা হচ্ছে মেরু। এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে কেন্দ্র এবং এটা হচ্ছে মেরু। কেন্দ্রে জি এর মান কিন্তু অপরিবর্তিত, অর্থাৎ জি কিন্তু শূন্য থাকবে। হ্যাঁ, কেন্দ্রে কি বলতো জি এর মান
শূন্য থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, সো কেন কেন্দ্র শূন্য থাকবে, কেন কেন্দ্রের মধ্যে অপরিবর্তিত থাকে, এখন মেরুর মধ্যে জি এর মান একটু কম থাকবে, জি এর মান কি বলতো কম। তাহলে এই যেখানে এই যে অঞ্চলটা আছে এইখান থেকে যখন ভালো করে খেয়াল করো, যখন এটা কম আছে তাই না, কি বলতো কম আছে, এটা যদি তুমি সারফেস টেন হিসেব করো, জি এর মান কি থাকবে, মানে সেমই থাকবে, মানে সমান। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে মেরু অঞ্চলে জি এর মান কি বলতো কম। তাহলে মেরু অঞ্চলে যদি জি এর মান কম হয়, তাহলে বিষুবীয় অঞ্চল কি বলতো জি এর মান বেশি, বিষুবীয় অঞ্চলে কি বলতো জি এর মান কি বেশি থাকে, জি বেশি। এই কনসেপ্টটা ভালো করে খেয়াল রাখতে হবে। এখন বিষুবীয় অঞ্চল কি, এই যে বেরো থেকে বিষুবীয় অঞ্চল বাড়তে থাকবে, সেগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল, এগুলো কি বলতো বিষুবীয় অঞ্চল। এটা হচ্ছে কেন্দ্র, এটা কি, এটা হচ্ছে সেন্টার, এগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চল। সো এগুলোতে কি বলতো, এগুলোতে জি এর মান বেশি থাকে। তো তোমাদের বইতে কিন্তু অনেক লেন্দি একটু পড়া দিছে, যাতে তোমাদের শর্টকাটে বোঝাতে পারে এই জন্য। তাহলে আবার একটু বলি, যে মেরু অঞ্চলে জি এর মান কি বলতো কম থাকবে, বিষুবীয় অঞ্চলে জি এর মান কি থাকবে বেশি থাকবে। সো আশা করছি আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি, রাইট? ওকে ফাইন। সো বুঝতে পারলে চলো আমরা নেক্সট কনসেপ্টে যাবো এবার। ওকে ফাইন, এবার চলো আমরা তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার গেছে, আমাদের আরও কিছু কনসেপ্টটা জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো বুঝছি আগে, মানে যে মেরু অঞ্চলে জি এর মান কম থাকে, বিষুবীয় অঞ্চল। এবার দেখো, ভূপৃষ্ঠের কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের জন্য জি এর মান কি হয় পরিবর্তিত হয়, কি হয় বলো তো পরিবর্তিত হয়। ওই টপিকটা একটু পড়ে ফেলবা, ঠিক আছে, ওই টপিকটা একটু পড়ে ফেলতে হবে। যদিও বা এই টপিকে পড়াই দিছি, যদিও বা এই টপিক আমি পড়াই দিছি, ঠিক আছে। এবার আসো আমরা নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্ট হচ্ছে বর ও ওজন, কি বলতো বর ও ওজন, এটা কিন্তু মাস্ট একদম জানতে হবে, ঠিক আছে, বর ও ওজন। চলো এবার একটু বোঝাই। যেমন হচ্ছে বর মানে মাছ, এবং ওজন মানে হচ্ছে কি ওয়েট, ঠিক আছে। বর, তোমরা আবার এটা মনে করিও না যে এই বর আর ওজন একই, ঠিক আছে, মানে এটা এটা কখনো মনে করি না, এটা মনে করলে তুমি ভুল হবে, ঠিক আছে, এটা কিন্তু মনে করলে কি হবে ভুল হবে। বর হচ্ছে কি, লেখো এবার, এটা আবার কিছু মুছে গেছে, লেখো যে বর, বর সমান হচ্ছে কি বস্তুর পদার্থের পরিমাণ, ঠিক আছে। তাহলে বর কি, বর হচ্ছে যে বস্তুর পদার্থের পরিমাপ। তাহলে এখন ওজন কি, ওজন কি পারবা, হ্যাঁ, ওজন, ওজনকে কিন্তু প্রকাশ করে ডাব্লিউ দিয়ে, আমরা বরকে প্রকাশ করব কি দিয়ে, আমরা বরকে প্রকাশ করব যে স্মল লেটার এম দিয়ে। সো ওজন সমান হচ্ছে এম জি, কি বলতো ওজন সমান হচ্ছে কি বলতো এম জি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বর সমান কি, বর হচ্ছে বস্তুর পদার্থের পরিমাপ। সেটা হতে পারে, ধরো আমরা অনেকে আসি না যে 500 গ্রাম, হ্যাঁ, তার মানে এখানে 500 গ্রাম আছে, তারপর হচ্ছে 1 কেজি, তাই না। এবং এই বর আর ওজন কিন্তু অনেক তফাৎ আছে, কি বলতো অনেক তফাৎ আছে। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি এটা, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করি। ওকে ফাইন। এখন মনে করো বর কিন্তু ধ্রুব রাশি, বর কি বলতো বর হচ্ছে ধ্রুব রাশি। এই কথাটা কিন্তু আমরা এখানে আবার লাগবে। বর কি রাশি, বর হচ্ছে ধ্রুব রাশি। এখন ধ্রুব রাশি কি বলছিলাম মনে আছে, আমি যখন ওই যে এফ ইকুয়াল জি এম ওয়ান এবং এম টু ডিভাইড বাই ডি স্কয়ার এখানে বলছি, ধ্রুব যখন থাকবে তখন কোনো চেঞ্জ হবে না,
নো চেঞ্জ, নো কি বলতো, নো চেঞ্জ, নো চেঞ্জ। ধ্রুব রাশি যখন থাকবে নো চেঞ্জ হবে। এখন তোমাকে যে বলছি ডাবল ইকুয়ালস টু এম জি, অর্থাৎ এখানে কিন্তু আমার এম এর কোনো কী হবে বলবো, পরিবর্তন হবে না, বা বুঝছো, এম এর কোনো পরিবর্তন হবে না। যদি তুমি ধরো মনে করো এটা হচ্ছে পৃথিবী, তুমি ধরো পৃথিবীতে, সরি, খেয়াল করো পৃথিবী এবং এটা হচ্ছে চাঁদ, হ্যাঁ, আচ্ছা, এটা কোনো কারোর আবার পার্সোনাল চাঁদ না, বুঝতে পারলো, এটা কারোর আবার পার্সোনাল চাঁদ না, এটা হচ্ছে সবার চাঁদ। ওকে, এখন পৃথিবীতে মনে করো, সরি আসলে পৃথিবীতে মনে করো তোমার ওজন বর হচ্ছে কত, 70 কেজি, ঠিক আছে, তোমার ওজন কত কেজি, 70 কেজি। এখন চাঁদে গিয়ে তোমার ওজন কিন্তু পরিবর্তন হবে। চাঁদে কি হবে বলতো, তোমার ওজন পরিবর্তন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। চাঁদে গিয়ে তোমার ওজন কি হবে, পরিবর্তন হবে। এখন চাঁদে গিয়ে তোমার ওজন কীরকম পরিবর্তন হবে, সেটা হচ্ছে জি এর, এটা মাথায় রাখো, জি এর 6/1 কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে, কি বলতো, জি এর 6/1, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 6/1 কি হয়, পরিবর্তন হয়। তাহলে চলো আমরা একটু বের করি। মনে করো তোমার পৃথিবীতে বর কত, যে পৃথিবীর জন্য আমরা ওজন বের করব, সেটা হচ্ছে ডাব্লিউ ই ইকুয়াল এম জি। এখন তোমার বর কত, সেটা হচ্ছে 70 কেজি ইন্টু 9.8, এটা একটু মাল্টিপ্লাই করতে হবে, জাস্ট একটু ওয়েট, ক্যালকুলেট করি কত আসলে, সেটা হচ্ছে 686 নিউটন। তাহলে চলো আমরা এখন মনের জন্য বের করি, বা চাঁদে গেলে তোমার কেমন হবে, তো বর তো ধ্রুবকে থাকবে। এখন কি বলছিলাম, এই যে জিএটা বের করতে হবে, যেমন জিএর ত্বরণটা বের করবে 9.8 এর 1/6, আমার এই ভ্যালুটা কত আসবে, তুমি যে 9.8কে 6 দিয়ে ভাগ করবা, তোমার চাঁদের যে অভিকর্ষ ত্বরণ সেটা বের হবে 1.63 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে তুমি এখানে বসে 1.63, তাহলে এটা মাল্টিপ্লাই করো ইন্টু 17, তোমার নিউটন আসবে, সেটা হচ্ছে এই যে এত নিউটন। তো বুঝতে পারতেছো, তোমার চাঁদে গেলে তোমার ওজন কি হবে, কমে যাবে। ওজন কি বলতো, কমে যাবে। চাঁদে তোমার ওজন কমবে, কি বলতো, কমবে। এটুকু বুঝছো কিনা, তো তোমাদের একদম বেস প্র্যাকটিক্যালি দেখাই দিছি, ঠিক আছে, যে কি, যে যখন তোমার ওজন, ভালো করে কি খেয়াল করো, এটা আছে ধ্রুব রাশি, বর কিন্তু কি বলতো, বর হচ্ছে ধ্রুব রাশি, বর কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে চাঁদে গেলে তোমার ওজন কেমন হবে, তোমার ওজন কত হবে, ঠিক আছে, একটা প্রশ্ন ছিল। সো আমাকে দেওয়া ছিল কি, তোমার শুধু বরটা দেওয়া ছিল, তাহলে পৃথিবীর বর আমরা জানি, তাহলে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই দিয়ে করব, ঠিক আছে। এটা দিয়ে অনেক ম্যাথ আছে, সিকিউ আসবে, কিন্তু এটা দিয়ে অনেক সিকিউ আসছে, তোমরা একটু জাস্ট কেয়ারফুল থাকবে, এই সিকিউ দিয়ে অনেক কিছু আসছে, ঠিক আছে। ওকে ফাইন, এবার চলো, তাহলে আমরা বুঝতে পারছি এটা এইভাবে বের করব। আচ্ছা, লাস্ট, তাহলে এটা বুঝতে পারছি কিনা, ওকে, চলো এবার লাস্ট একটা কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে যে লিফটে ও, তাহলে তোমাদের লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য হয় কিনা। আচ্ছা, এখনো বেশি হয়নি, ঠিক আছে, এবার চলো বুঝতে পারছি কিনা। ওকে, তোমাকে আমি লিফটে, তোমরা যারা হচ্ছে আগে লিফটের ম্যাথ বুঝতে না, বা লিফটে গেলে বুঝতে না, কনসেপ্টগুলো ক্লিয়ার হতো না, সো আজকে আমি তোমাদের লিফটের একদম চুটকিতে শেষ করে দেবো, ঠিক আছে, চুটকিতে শেষ করে মনে করো, মনে করো এটা হচ্ছে একটা লিফট, হ্যাঁ, তুমি লিফট দিয়ে উপরে উঠতেছো, ঠিক আছে, লিফট দিয়ে কি বলতো, উপরে উঠতেছো, একটু আমরা দেখি, এটা হচ্ছে একতলা লিফট, ধর এটা হচ্ছে 5 তলা লিফট, এটা হচ্ছে একতলা এবং এটা হচ্ছে কত, এটা হচ্ছে 5 তলা, আচ্ছা ফাইন। এখন এখানে এই যে ডিস্টেন্স, হাইট, ঠিক আছে, এখানে হাইট এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, খেয়াল করো, ভালো করে বোঝার চেষ্টা করো, তোমার সারফেন্সে তোমার জি এর ভ্যালু কত থাকবে, জি এর ভ্যালু থাকবে হচ্ছে 9.80, কিন্তু থাকবে 9 পয়েন্ট, কি থাকবে বলতো, 8 পয়েন্ট থাকবে। যখন তুমি আস্তে আস্তে ভূপৃষ্ঠে উঠতেছ,
ভূপৃষ্ঠে উঠতেছো। এখন অভিকর্ষ ত্বরণ কাকে বলে বলছিলাম? যে অভিকর্ষ বলের প্রভাবে যদি তোমার ত্বরণের কি হয়, সরি বেগের যে পরিবর্তন হবে ওটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাই না? আচ্ছা, এখন তোমার নিচে অভিকর্ষ ত্বরণ কত? 9.8। এখন তুমি উপরে উঠতেছ, উপরে উঠতেছ মানে তুমি আরো এক্সট্রা প্রেশার দিচ্ছ, এমনি তোমার আছে। ঠিক আছে, ভালো করে খেয়াল করো এখানে কনসেপ্টটা কি। আচ্ছা, সুন্দর করে লিখি এটা। লিফট উঠার সময়, লিফটে উঠার সময়, ঠিক আছে, দেখো লিফটে ওঠার সময় এখানে আমরা জি এর ভ্যালুটা খেয়াল করবো। সো জি প্রাইম হিসেবে ধরি। লিফটে ওঠার সময় তোমার নিচ থেকে একটা ছিল, নিচ থেকে মানে ভূপৃষ্ঠের একটা অভিকর্ষ ত্বরণ ছিল। আমরা নতুন করে অভিকর্ষ ত্বরণটা বের করতেছি। এটা আগে বোঝার চেষ্টা করো যে আমার যখন আমি লিফট উঠছি তখন আমার ত্বরণ কী ছিল? ত্বরণ 9.8। কিন্তু এক্সট্রাভাবে আমি কী দিচ্ছি বলতো? এক্সট্রাভাবে আমি আরও উল্টো, আমি আরও ত্বরণ দিচ্ছি। ত্বরণ হবে এখানে, ত্বরণ কাজ করবে আরও উল্টো। তুমি তোমার নিজের আরও একটা, নিজের আমি বলি নিজের একটা ত্বরণ থাকবে এক্সট্রা থেকে। এই যে তোমাকে পৃথিবী উল্টো একটা বিপরীতমুখী তোমাকে কি করবে? ফোর্স অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে পৃথিবীর, এটা হচ্ছে পৃথিবীর উল্টো, এটা বিপরীতমুখী, ঠিক আছে? তোমার নিজের একটা আছে, উল্টো পৃথিবী তোমাকে একটা দেয়। কি বল, সরি এটা পৃথিবী দেবে যে, এইটা সরি এটা পৃথিবী দেবে যে। সো সমতলের জন্য হবে, উল্টো তোমাকে পৃথিবী নিজে একটা দেয়, তাই না? পৃথিবী তো বিপরীতমুখী কাজ করতেছে কিনা? তুমি তো একটা, এই যে এখানে ধরো এটা আছে, তুমি এখানে বসতেছিল। সো বিপরীত যখন কাজ করতেছে তুমি উপরে যাচ্ছ, সো উপর থেকে তুমি নিচে, তুমি কিন্তু নিজে নিচে কাজ করতেছো, কিন্তু পৃথিবী তোমাকে নিচ থেকে উপরে একটা ঠেলে দেয়। ঠিক আছে, উপরে কি করবো বলে ঠেলে দেয়। সো তুমি আবার বলি, তুমি নিচ থেকে একটা কাজ করো, হ্যাঁ, পৃথিবী কিন্তু তোমাকে কিন্তু একটা বিপরীতমুখী ক্রিয়া করবে, মানে বিপরীতমুখী একটা তোমাকে ক্রিয়া করাবে। সো ওটা কিন্তু হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তোমার তখন কিন্তু আমাদের নিজে থেকে তখন কি হয় বলো তো? ভারী ভারী লাগে। তখন লিফট উঠার সময় নিজেকে ভারী অনুভব হবে। বুঝতে পারছো কেন অনুভব হবে? তোমার এক্সট্রা, দেখো এক্সট্রা ফোর্স তো তোমার আছে, মানে এক্সট্রা ত্বরণ তো আছে। তুমি উল্টো তোমাকে পৃথিবী তোমাকে আরো কি দিচ্ছে? এক্সট্রা ফোর্স দিচ্ছে, ঠিক আছে? তোমার ওজনের চেয়ে, হ্যাঁ, তোমার ওজনের চেয়ে আরো অতিরিক্ত কি দেয়? তখন ক্রিয়া করে, তখন তোমার নিজেকে কি রাখবে? ভারী ভারী লাগবে। তাহলে চলো আমরা আমরা আর এবারে চলো লিফটে নামার সময়, লিফটে কি বলো? নামার সময় লিফটে নামার সময় আমরা কি বের করতেছি? নতুন একটা ত্বরণ বের করতেছি। আচ্ছা, এটা তো আমার তো নিজের একটা ত্বরণ, তাই না? তো এই ক্ষেত্রে কি বলতো, এই যে মুক্তভাবে পড়ে, মুক্তভাবে যে পড়ে, ভালো করে শুনো, মুক্তভাবে পড়লে এখানে কিন্তু আর কি করে না, আর অভিকর্ষ ত্বরণ কাজ করবে না। সো এটা কিন্তু বাদ চলে যাবে। তখন কিন্তু তখন নিজেকে হালকা মনে হবে, ঠিক আছে? নিজেকে কি মনে হবে? নিজেকে হালকা মনে হবে, কারণ তুমি দ্রুত দ্রুত গতিতে চলে আসতেছো। দ্রুত গতিতে কি আছো? চলে আসো, ঠিক আছে? তখন কি হবে? হালকা মনে হবে। সো এই ছিল কনসেপ্ট, ঠিক আছে? যে তোমাদের বইতে লিফটের এত ডিটেলসে কি পড়া যে দিছে আমি বুঝি না, ঠিক আছে? তারপর একটু পড়বা, বাট আমি শুধু দুইটাই কনসেপ্ট তোমাকে শেষ করে দিছি। সেটা হচ্ছে কি, যে লিফটে উঠলে তোমার কি মনে হবে, ঠিক আছে? তখন তোমাকে কি কাজ করতে হবে? তখন তোমাকে ভারী মনে হবে। আর যখন তুমি লিফট দিয়ে নামবে তখন তোমাকে কি মনে হবে? হালকা মনে হবে। কেন? তখন ওই যে এক্সট্রা তোমার যে ত্বরণটা আছে ওটা কিন্তু মুক্তভাবে পড়ন্ত হয়ে যায়, ওটা আর কি করে না, ওটা লাগে না, ঠিক আছে? তখন তোমার কি হবে? ওজন তোমার কম হবে। ওজন কম হবে, ওজন সমান ওজন কম হবে। এখানে কি হবে? ওজন বেশি হবে।
ডাব্লিউ আর কি ওজন, আর কি ওজন বেশি। ঠিক আছে, এই কনসেপ্টটা তাহলে এখানে আজকে যা করাইছি সুন্দর করে নোট করে ফেলবা, সুন্দর করে কি বলো তো নোট করে ফেলবা। এই তো চলে আসছে আমরা। সো আমরা এই চ্যাপ্টারটা থেকে কী কী শিখতে পারলাম বা তোমাদের যা যা পড়াইছি, যেগুলো আমি বলছিলাম আর কি, এগুলো হচ্ছে তোমরা এখানে পড়ে ফেলবা। এগুলো হচ্ছে তোমার প্রশ্নে কতে আসবে। কোথায় আসবে বলো তো? কতে আসার পসিবিলিটি বেশি, যে ক বা খতে আসবে। ঠিক আছে, ওকে ফাইন। সেগুলো একটু দেখে ফেলবা। যেমন ওজন কাকে বলে, যে কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ঠিক আছে, আচ্ছা পৃথিবীর কেন্দ্রের দিকে যখন বলছে, যে পৃথিবীর কেন্দ্রের দিকে ওজন কিন্তু কি বলতো শূন্য থাকে। পৃথিবীর কেন্দ্রের ওজন কিন্তু কি থাকে? শূন্য থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পৃথিবীর কেন্দ্রের কি বলতো? পৃথিবীর কেন্দ্রের ওজন কিন্তু শূন্য। ঠিক আছে, কারণ ওজন শূন্য মানে হচ্ছে জি এ ভ্যালু কি থাকে? শূন্য থাকে। জি এ ভ্যালু শূন্য থাকলে তুমি ডাব্লিউ ইকুয়ালস টু বসাও এখানে এম ইন্টু শূন্য, তো শূন্য হয়ে আসবে কিনা। ঠিক আছে, ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পৃথিবীর কেন্দ্রে কি হয়? ওজন শূন্য থাকে। সো হোপফুলি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, সো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা থাকবে যাদের সামনে পরীক্ষা। ঠিক আছে, আর এখানে শেষ করছি ক্লাসটা তোমরা কি করবা? ক্লাসটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের মাঝেও একটু শেয়ার করে তাদের কাছেও যদি পৌঁছিয়ে দেবা। ঠিক আছে, কারণ এক থেকে একের অধিক যখন এঙ্গেজমেন্ট বাড়ে তখন আমাদেরও পড়াতে একটু আগ্রহ আসে। ঠিক আছে, তোমাদের বড় ভাইদেরকে পড়াচ্ছি নবম এবং দশম শ্রেণীতে। সো এই কনসেপ্টগুলো আমি ক্লাস 8কে কেন পড়াচ্ছি সেটা হচ্ছে তোমরা যাদের হচ্ছে সামনে সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, তো এই কনসেপ্টগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু 9-এ এসে এত প্যারা খাবে। সো এই জন্য ঠিক আছে, সেই তোমাদের ফ্রিতে করে ক্লাস দিচ্ছি। তোমরা যদি ক্লাসটুকু ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কী করবা? এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। আর যারা হচ্ছে ক্লাসের হচ্ছে এই যে শিডিউল পেতে চায় বা ক্লাস নোট পেতে চায়, যাদের প্রয়োজন তোমরা টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ লার্ন অ্যান্ড স্কোর, এই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ঠিক আছে, ওকে ফাইন, সবাই আমার জন্য একটু দোয়া করবা এবং ভিডিওটা ক্লাস ভালো লাগলে তোদের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে জানাবা। ঠিক আছে, ওকে, দেখা হবে আরেকটি ক্লাসে।